বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্যের গল্পকার মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পটির প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। সমস্ত গল্পটিকে আমরা 4টি খণ্ডে বিভক্ত করে পৃথক পৃথক রূপে আজ শ্রেণীতে আলোচনা করে নেব। প্রথম ক্লাসের মধ্যে সাহিত্যে প্রবেশ করবার পূর্বে, গল্পে প্রবেশ করবার পূর্বে আমরা গল্পকার সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই, যে কথাগুলি অত্যন্ত গুরুত্ব বহন করে গল্পকার সম্পর্কে, এবং যে কথাগুলি না জানলে বোধহয় ভাত গল্পের সার্থক রূপটি অনুভব করা সম্ভব হবে না আমাদের দ্বারা। জন্মগ্রহণ করেছিলেন তিনি 1926 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি। মৃত্যুবরণ করেন খুব সাম্প্রতিক সময়ে 2016 সালের 28 জুলাই। হাজার চুরাশির মা নামে খ্যাত এই গল্পকার শুধুমাত্র গল্পকার হিসেবে বাংলা সাহিত্যের অঙ্গনকে তিনি আলোকিত করেছিলেন তা কিন্তু নয়। তিনি একজন সাহিত্য প্রেমী এবং সমাজসেবী। মানবাধিকার আন্দোলনের সঙ্গে তিনি সরাসরি সংযুক্ত ছিলেন। আমরা যদি একটু লক্ষ্য করি তার জীবনযাপনের সেই ধারাগুলি, তাহলে দেখি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে গিয়ে তিনি তাদের ক্ষমতা এবং তাদের অধিকারকে বজায় রাখবার জন্য সর্বতোভাবে প্রচেষ্টা করে গেছেন, এবং সেই কারণেই তার সাহিত্যের মধ্যে বারে বারে না পাওয়া মানুষের যন্ত্রণার কথা প্রকাশিত হয়েছে। প্রতিবাদী সাহিত্যের ধারা তার সাহিত্যের মধ্যে আমরা লক্ষ্য করি। কি এই প্রতিবাদ? কিসের বিরুদ্ধেই বা প্রতিবাদ? সমাজ ব্যবস্থার সেই অন্ধকার দিকগুলি, যে অন্ধকার দিকগুলি আজও পাষাণের মতো আমাদের সমাজের বুকে বিদ্ধ হয়ে আছে, গল্পকার তার উপরে আলোকপাত করেছেন। আর সে কারণেই আমরা লক্ষ্য করি সেই গল্পটি, যে গল্পটির কথা না বললে বোধহয় মহাশ্বেতা দেবীর সাহিত্য পড়া সার্থক রূপ পায় না, হারুন সালেমের মাসি। সেই হারুন সালেমের মাসি গল্পের মধ্যে তিনি প্রকাশ করেছিলেন ভারতবর্ষের শুধু নয়, সারা পৃথিবীতে অবস্থান করা এখনো জাতপাতের দ্বন্দ্বের কথা। বাংলা ভূমিতে তো তীব্রভাবে অবস্থান করছে। এই জাতপাতের দ্বন্দ্ব থেকে সরিয়ে নিয়ে আসা মানুষকে, এবং তা জীবন্ত রূপে প্রতিভাত হয়েছিল এই হারুন সালেমের মাসি গল্পের মধ্যে। হিন্দু মুসলমানের কি ভয়ঙ্কর দ্বন্দ্ব আজও আছে, কিন্তু না খেতে পাওয়া সেই মানুষগুলো, যাদের মধ্যে সে দ্বন্দ্ব থাকে না, তারা একে অপরের উপরে নির্ভর করে বেঁচে থাকতে চায়। তার সাহিত্যের মধ্যে আমরা দেখেছি শব্দের গ্রন্থন, আর সেই শব্দের গ্রন্থনে রয়েছে বজ্রের সন্ধান। যে বজ্রের সন্ধানের মধ্যে, যে বজ্র বাণ নিক্ষেপের মধ্য দিয়ে গল্পকার মহাশ্বেতা দেবী সমাজকে শুদ্ধ করতে চেয়েছেন। রবীন্দ্র পরবর্তী সময়ের সাহিত্যিক যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম এই সাহিত্যিক, কারণ তার সাহিত্যের মধ্যে বারে বারে সমাজকে শুদ্ধ করার বাণী প্রকাশ পেয়েছে। অসংখ্য উপন্যাস এবং ছোট গল্প, 100-র উপরে উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প তার রচনার ভাণ্ডারে অবস্থান করছে। সেই ছোট গল্প এবং উপন্যাসগুলি সবই এই সকল ভাবনা দ্বারা গ্রথিত হয়েছে। তিনি হাজার চুরাশির মা নামে খ্যাত। আসলে হাজার চুরাশির মা নামে খ্যাত কেন? সেই উপন্যাসটির কারণে, যে উপন্যাসটির নাম ছিল হাজার চুরাশির মা। এছাড়াও রুদালি, অরণ্যের অধিকার, এ সকল উপন্যাস তো ছিলই। লক্ষণীয়, এই গল্পকার পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ সম্মানে আভূষিত হয়েছিলেন। সমাজ ব্যবস্থার অন্ধকার দিক তার সাহিত্যে প্রকট হয়েছে। মাটির মানুষের যন্ত্রণা তার সাহিত্যে জীবন্ত হয়ে উঠেছে। মাটির মানুষের কথা অনেক সাহিত্যিক তার সাহিত্যে প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু গল্পকারের মতন, গল্পকার মহাশ্বেতা দেবীর ন্যায় এভাবে সরাসরি বোধহয় কোনো সাহিত্যিক প্রকাশ করতে পারেননি। সকলকে সামনে রেখে, মনে রেখেও বলছি, সাহিত্যকে বলা হয়ে থাকে, সাহিত্য ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন।
কখনো কখনো আমি সাহিত্য আলোচনার ক্ষেত্রে বলেছি, সাহিত্য অর্থাৎ লিটারেচার ইজ দ্য শ্যাডো অব সিভিলাইজেশন। কিন্তু কেন? কারণ সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কিছু চিন্তন শক্তি পৃথকভাবে সংযুক্ত থাকে, সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কিছু কল্পনার মিশ্রণ থাকে। কিন্তু এই গল্পকারের মধ্যে, এই গল্পকারের রচিত অসংখ্য গল্পের মধ্যে তেমন কোনো কল্পনার মিশেল নেই যে মিশেল দেখে আমরা বলতে পারি এই সাহিত্য হয়ে উঠেছে সমাজ ব্যবস্থার একটি ছায়া কিংবা আয়না। আসলে তা সরাসরি যেন সমাজ ব্যবস্থার দলিল রূপে, চিত্র রূপে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। মাটির মানুষের যন্ত্রণার কথা তাই তার গল্পে জীবন্ত হয়েছে। আমরা যে গল্পটি পড়তে চলেছি, এই গল্পটি গল্পকার মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পটি প্রকাশ পেয়েছিল প্রথম ম্যানিফেস্টো পত্রিকায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করছে, তোমরা মনে রাখবে, এমসিকিউতে এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। আজকে প্রথম পাঠ, আমরা প্রথম পাঠে যে অংশটুকু দেখে নেব, লোকটির চাহনি বড় বাড়ির বড় বউয়ের, এখান থেকে শুরু করে, মানে লোকটির চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, এখান থেকে শুরু করে থরে থরে সাজানো আছে, মানে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে, এই পর্যন্ত আজকের পাঠে আমরা দেখে নেব। সুতরাং আমি প্রত্যেকটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর এই গল্পটি আমরা 4টি ক্লাসে সম্পন্ন করব, সুতরাং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবে আমি আশা রাখব। আজকে প্রথম ক্লাস, প্রথম অংশ। লোকটির চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, তার কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো, কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। গল্পে আসার আগে আর দুটো লাইন বলে নি, যে দুটো লাইনের প্রয়োজন আছে এই গল্পটিকে বুঝে নেওয়ার জন্য। শুধু এই গল্পটিকে নয়, মহাশ্বেতা দেবী রচিত যে কোনো গল্পে তিনি বারে বারে পট পরিবর্তন করে থাকেন। এই পট পরিবর্তনটি কেমন আমরা গল্পের প্রসঙ্গে যখন আসবো, লাইনগুলো দেখে নেব, তখন আরো স্পষ্ট হবে আমাদের সামনে। আসলে প্রত্যেক সাহিত্যিকের সাহিত্য রচনার কিছু নিজস্ব ধারা থাকে, কৌশল থাকে, যে যাকে বলা হয় রাইটিং অফ স্টাইল বা শৈলী। কেমন? তো সেই শৈলী অনুসারে আমরা যদি মহাশ্বেতা দেবীকে, তার সাহিত্যকে অনুসরণ করবার চেষ্টা করি, তাহলে তার সাহিত্যের শৈলী হলো বারে বারে পট পরিবর্তন। সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে এক অদ্ভুত অলংকারকে তিনি যেন সংযুক্ত করেছেন তার সাহিত্যের মধ্যে। এই পট পরিবর্তন কি? আসলে কোন বক্তা কখন কিভাবে কথা বলছে তা অনুভূত হয় না প্রথম অবস্থায় আমাদের, পরে সেখান থেকে আমরা বুঝতে সমর্থ হই পড়ে নেওয়ার পরে, না কোন সাহিত্য, কোন বক্তা কোন কথাটি কিভাবে বলতে চাইছে। এই যে পট পরিবর্তনের চিত্র বারে বারে ঘটে তার সাহিত্যের মধ্যে, যা তার সাহিত্যের কিন্তু একটা অদ্ভুত রূপে অন্য সাহিত্যিকের মধ্যে, অন্য সাহিত্যিকের সাহিত্য সৃষ্টির মধ্যে একে কিন্তু লক্ষ্য করি না আমরা। এবার এই পট পরিবর্তন কি আমরা গল্পে আসি, তাহলে তখন বলে দেব। এবার তার সঙ্গে আরেকটু সংযোগ করে দিই, এই গল্পটির মধ্যে একদিকে রয়েছে অন্যের প্রাচুর্য, আরেক দিকে রয়েছে অন্যহীনতা। এই দুটি চিত্র আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। অন্যের প্রাচুর্য মানে অনেক আছে যাদের, যেহেতু এই মানুষটি সমাজ সেবার সঙ্গে সংযুক্ত ছিলেন, না পাওয়ার যন্ত্রণায় কাতর মানুষদের সঙ্গে তাদের একজন হয়ে কাজ করেছেন। আসলে গল্পকারের জীবদ্দশায় আমরা লক্ষ্য করেছি প্রথম জীবনে তিনি কিন্তু এভাবেই দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন তার জীবন। তাই খুব কাছ থেকে যন্ত্রণাকে উপলব্ধি করেছেন। যে মানুষটি যন্ত্রণা, দারিদ্র্যের যন্ত্রণাকে এভাবে কাছ থেকে উপলব্ধি করে না, সে কখনো কিন্তু দারিদ্র্যের যন্ত্রণাকে অনুভব করতে সমর্থ হয় না। গল্পকার অনুভব করেছিলেন, তাই দারিদ্র্যের যন্ত্রণায় কাতর মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তাদের একজন হয়ে কথা বলেছেন সাহিত্যের মধ্যে তীব্রতার সঙ্গে, স্পষ্টভাবে, বজ্রগর্ভ শব্দ প্রয়োগ করে। এবার এই সাহিত্যের মধ্যে, এই গল্পটির মধ্যে একদিকে রয়েছে অন্যের প্রাচুর্য,
অসংখ্য অন্নের ভাব, আর অন্যদিকে রয়েছে অন্নহীনতা, নেই। যেখানে নেই সেই মানুষগুলো অন্যের প্রাচুর্যের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে গিয়ে সে কি পাবে? অন্ন পাবে না, তার বিরুদ্ধে, তার বিপক্ষে দাঁড়িয়ে সে পাবে বঞ্চনা, অবহেলা। এবার এই গল্পে এই অন্যের প্রাচুর্য এবং অন্নহীনতা কাছাকাছি বড় হাত ধরাধরি করে হাঁটার মতনই অবস্থান করেছে বারে বারে। এবার সেখানে কি হলো আমরা প্রথম অংশ দেখছি। লোকটা চাহনি, কোন একটি লোকের কথা বলা হচ্ছে। এবার কোন লোকটি প্রাসঙ্গিকভাবে আসছে। বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কি রকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। তাহলে একটি মানুষের কথা বলা হচ্ছে। এই মানুষটি নিশ্চয়ই অন্নহীনতার একটি চিত্রের অংশ, আর সেই অন্নহীনতার চিত্রের অংশ রূপে তিনি এসেছেন কোনো বাড়িতে যেখানে অন্নের প্রাচুর্য আছে। বামন ঠাকুর বলল, বামন ঠাকুর যিনি রান্না বান্না করেন তিনি বললেন, কি বললেন? ভাত খাবে, কাজ করবে। সুতরাং তার চেহারা কেমন, তার উগ্র চাহনি, তার ময়লা লুঙ্গি, এসব দেখে তো কাজ নেই। সুতরাং চেহারা বুনো বুনো থাকুক গে, সে ভাত খাবে, সে কাজ করবে, অর্থাৎ কাজ করে তারপর ভাত খাবে। সুতরাং এইটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই বলে বামন ঠাকুরের মনে হয়েছে। কোথা থেকে আনলে জিজ্ঞাসা করছে। এই যে পট পরিবর্তন ঘটলো হঠাৎ করে, কে বলছে জানি না আমরা, হঠাৎ কে একজন যেন এসে বললো কোথা থেকে আনলে। ঠিক তার সঙ্গে সঙ্গে আরেকজন বললে, এই সংসারে সবকিছুই চলো বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন, খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে উক্তিটি কোথা থেকে আনলে, এই উক্তিটির বক্তা কিন্তু বড় বউ। তাহলে বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি লোকটা চাহনি, কারণ কেমন একটা যেন বুনো বুনো চেহারা। বড় পিসিমা সেই বাড়ির সংসারের হাল ধরে বসে আছেন, যে বড় পিসিমা সংসারের সবকিছুই বড় পিসিমার নিয়মে চলে, এবং এই বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। হলো খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। কার বিয়ে হয়নি? এই বড় পিসিমার। এত বড় বাড়ি, এত প্রাচুর্য, তা সত্ত্বেও বড় পিসিমার বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি পরে আসছে প্রসঙ্গে। এই কথার সঙ্গে সঙ্গে আমরা দেখবো আবার পট পরিবর্তন। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেননি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। তাহলে বউ মরে গেলে বুড়ো কর্তা, অর্থাৎ সংসারের যে কর্তা, সেই কর্তার স্ত্রী মারা গেছেন, সেই জন্য সংসার সামলাবে কে, এ নিয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলেন। সে কারণে বড় পিসিমার হাতে সংসারের হাল প্রদান করলেন তিনি এতটাই বিচক্ষণ যে সংসারের হাল বড় পিসিমার হাতে প্রদান করে নিজে সংসারকে আরো অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্দ্য আনবার জন্য উঠে পড়ে লাগলেন। তাই কি করলেন তিনি বড় বাড়ির, এই যে বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। তাই ঘটনাক্রমে সেখানে রটিয়ে দেওয়া হলো যে বড় পিসিমার বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে, তিনি হলেন দেবতার সেবিকা। সে সময়ে এই সেবিকা ঠাকুরের সঙ্গে বিবাহ, এ সকল সমাজ ব্যবস্থার অন্ধকার দিকের প্রচলন ছিল। আর সেই প্রচলনের মধ্য দিয়ে একটি নারী সত্তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলত এই সংসারের মধ্যে, তা দেখলাম। প্রাচুর্য যেখানে আছে, সেই অধিকাংশ প্রাচুর্যের মধ্যে থাকে একটা অন্ধকার দিক, যে অন্ধকার দিক থেকে প্রাচুর্যকে আরো প্রাচুর্যে নিয়ে যাওয়ার জন্য একটা ইঙ্গিত কাজ করে। এখানে যেন সেই ইঙ্গিত কাজ করলো, সেই অন্ধকার সংস্কার কাজ করলো। তাহলে সমাজ ব্যবস্থার একটা অন্ধকার সংস্কারকে গল্পকার কিন্তু এই অংশের মধ্যে তুলে ধরলেন। বড় বাড়িতে শিব মন্দির আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলি বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন, লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুড়োকর্তা দূরদর্শিতার অসম্ভব সন্ধান পাওয়া যায় কেন, পরে আসছি। তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। তাহলে বড় পিসিমা বলেছিলেন উনি, অর্থাৎ ওই যে শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, উনি হলেন, অর্থাৎ শিব হলেন তার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এই কথা নাকি বড় পিসিমা বলেছিলেন, সন্দেহ আছে কথাটার মধ্যে, তাই নাকি শব্দটা ব্যবহার করলেন। তাহলে এই বুড়োকর্তা অত্যন্ত দূরদর্শী লোক। কেন, তিনি কি করেছেন? প্রত্যেকটা বাড়ি ঠাকুরের নামে দিয়ে রেখেছেন, ঈশ্বরের নামে দিয়ে রেখেছেন। কখনো শিব, কোনো বাড়ির নাম মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, অনেকগুলো বাড়ি আছে একসঙ্গে। আর অনেকগুলো বাড়ি থাকলে পরে বাড়ির জন্য ট্যাক্স দিতে হয়, মন্দির থাকলে তার তো আর ট্যাক্স দিতে হয় না। অত্যন্ত দূরদর্শী লোক।
তাহলে কি হয়, সম্পত্তিকে একটু 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 করে আরো 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 ফুলিয়ে ফাঁপিয়ে তুলে নেওয়া যায়। এবং মন্দির যদি থাকে তাহলে সেখানে প্রার্থনা করবার উদ্দেশ্যে মানুষ এসে হাজির হয়, সেখান থেকে পাওয়া যেতে পারে অনেক অনেক অর্থ, আর সেই অর্থের সাহায্যে গড়ে তোলা যেতে পারে অট্টালিকা, ইমারত। বুড়োকর্তা কিন্তু অত্যন্ত দূরদর্শী লোক ছিলেন। প্রাসঙ্গিকভাবে আমরা দেখে নিই ঠিক তারপরের কয়েকটি কথা, যেখানে আমরা লক্ষ্য করব এখানে বলতে চাইছেন এসব কথা মিথ্যে না সত্যি কে জানে? এসব কথা মিথ্যে না সত্যি কেউ জানে না। কোন কথা? ওই যে বুড়োকর্তাকে নাকি পিসিমা বলেছিলেন যে উনি আবার পতি দেবতা, নাকি শব্দটা আছে, সন্দেহ আছে এই কথার পিছনে। কারণ কি আমরা পরে আসছি, প্রাসঙ্গিকভাবে বলবো। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন, রান্নাঘর সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বড় পিসিমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে? মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কি হয় সেই ডেকে আনলে। ঝড় জলে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের ফলে দেশ ভেসে গেছে, সমস্যার সৃষ্টি হয়েছে, বাসিনীর কেউ হয়। তাহলে বাসিনীটা কে? বাসিনী হলো এই বড় বাড়িতে কাজ করা একজন নারী চরিত্র। সেই নারী চরিত্র বাসিনী সেই ডেকে নিয়ে এসেছে কাকে? ওই চেহারার মানুষটিকে, ওই যে বুনো বুনো চেহারার মানুষটিকে। নামটি আমরা এখনো পাইনি, আমরা পরে আসবো নামে। বড় বউ বলে কিরকম দেখতে। বড় বউয়ের আবার সেই কথা পিসিমার সামনে যে কিরকম যেন দেখতে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তার উত্তরে পিসিমা তখন বলে, ময়ূর ছাড়া কার্তিক আসবে? কাজ করতে এসছে, ঝড় জলে দেশ ভেসে গেছে, এমন একটা পরিস্থিতিতে সে কি সাজগোজ করে আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। পিসিমা বলছে কথাটি অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ কথা। আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। পিসিমার মনের মধ্যে জ্বলতে থাকা, চলতে থাকা, দুটি, জ্বলতে থাকা এবং চলতে থাকা দুঃখ কষ্টের আগুন। তিনি কি বলছেন? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল রেখে যাচ্ছে। পিসিমা বড় বউকে উদ্দেশ্য করে এই রকম বিদ্রুপাত্মক কয়েকটি কথা এবং তার সঙ্গে অভিযোগপূর্ণ কয়েকটি কথা তুলে ধরলেন, যে কথার মধ্য দিয়ে আমরা অনুভব করলাম বড় পিসিমাকে ইচ্ছা করে যে বড় পিসিমা বিবাহ করেননি তা কিন্তু নয়। কারণ আমি এর আগেই বললাম, সেখানে বড় পিসিমা বলেছেন নাকি উনি আমার পতি দেবতা। এই যে নাকি শব্দটা আছে, সন্দেহ আছে। সুতরাং বড় পিসিমা আদৌ বলেননি। বুড়ো কর্তা বড় পিসিমাকে যাতে বিবাহ দিতে গিয়ে অনেক খরচ খরচা না করতে হয় তাই এমন সুব্যবস্থা করেছেন, তাকে সংসারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে অর্থের স্বাচ্ছন্দ্য আরো আনবার প্রচেষ্টা করেছেন। এই জায়গা থেকে আমরা কৃপণ এক কর্তার সন্ধান পাচ্ছি। উল্টো দিকে বড় পিসিমা যে চরিত্রের মধ্য দিয়ে আমরা দায়িত্ব পরায়ণ একটি নারী চরিত্রের সন্ধান পাচ্ছি এবং তার সঙ্গে অবহেলার সাক্ষ্য হয়ে রয়েছেন তিনি। তাই এই মানুষটির মনের মধ্যে এখনো অনুশোচনা, এখনো দুঃখ কষ্ট দানা বেঁধে আছে। তার বহিঃপ্রকাশ ঘটল এই অংশটির মধ্য থেকে। তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। অর্থাৎ বড় বাড়ির মানুষের মনের মধ্যে যে অমানুষতা, কৃপণতা, তার সন্ধান আমরা কিন্তু এখান থেকে পেলাম। বড় বউ চুপ করে যায়। পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় বউ এই কথাগুলি ভাবে যে পিসিমা কেমন যেন আজকে এখন কথা বলে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? তখন এই কথাগুলো ও ভাবতে থাকে। কেন ভাবতে থাকে? এরকম ধরনের কথা বলে। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেই জন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। আরো বিদ্রুপাত্ম করতে যে তোমার শ্বশুরই তো মরতে বসেছে, যে শ্বশুরের জন্য এত কিছু, তার জন্যই তো এত হোমযজ্ঞী হচ্ছে। তাহলে হোমযজ্ঞীর কারণটা কি? কি হোমযজ্ঞী হচ্ছে আমরা পরে আসছি। কেমন হোমযজ্ঞী সেখানে শুরু হয়েছে? তার জন্য একটা লোক খাবে, এর থেকে বেশি তো কিছু নয়। তা একটা লোক খেলে এমন কি বা হয়?
সুতরাং বড় পিসিমার এই কথার মধ্য থেকে আমরা একদিকে যেমন এই বড় বাড়ির মানুষগুলোর কৃপণতার সন্ধান পেলাম, অন্যদিকে তার মনের মধ্যে চলতে থাকা দুঃখ কষ্টের রাশি তাও কিন্তু বেরিয়ে এলো। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্য। এই কথাগুলি তো সত্যিই সত্য। তার শ্বশুরই মরতে বসেছে। এবার আমরা এই ঘটনাটি জানতে পারছি যে কি হলো, কেনই বা এই লোকটি কাজ করতে এসেছে সেখানে। তার শ্বশুর মরতে বসেছে। 82 বছরটা অনেক বয়স হয়েছে, কত 82 বছর। তার কিন্তু শ্বশুর বেশ টনক ছিল, টনক মানে বেশ চলে ফিরে বেড়াতে পারত। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। সুতরাং বড় বউয়ের এই শ্বশুরের প্রতি একটা শ্রদ্ধাবোধ, চরম শ্রদ্ধাবোধ, তা কিন্তু প্রতিক্ষণেই ছিল। তাই যখনই বড় পিসিমাই কথাটা বলল যে তার শ্বশুরের জন্য তো এত কিছু, তখন আর সেখানে দাঁড়ায়নি বড় বউ, সে ছুটে চলে যায়। সব কথাই সত্যি। এই সব কথাটি আসলে কি? সব কথাটি হলো তাই যে বড় বউয়ের শ্বশুর অর্থাৎ এই বড় বাড়ির বুড়ো কর্তার তিনি মরতে বসেছে, তার তিনি অসুস্থ। তার অসুস্থতার কারণ কি? 82 বছর বয়স এবং লিভারে ক্যান্সার। সুতরাং এই অবস্থায় বড় বউ বুঝতে সক্ষম হয় যে এই অবস্থায় তার কি পরিণতি হতে পারে। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। উনুন পাড়ে কে বসেছে? মেজ বউ। প্রশ্ন আসে এমসিকিউ, কেমন মেজ বউ কোথায় বসেছে, কি করছে? এবার মেজ বউ কি করছে? তার শাশুড়ির জন্য মাছ, শাশুড়ির তো মাছ খাওয়া ঘুচে যাবে, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় কি ছিল? বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে মাছ, মাংস, ডিম এইসব খাওয়া চলবে না, একটা অন্ধকার সমাজ ব্যবস্থার নিয়ম। সেই সমাজ ব্যবস্থার নিয়ম থেকে আমরা লক্ষ্য করতে পারছি শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যাওয়ার জন্য তাকে শেষ খাওয়া খাইয়ে রাখছে। সেই জন্য কি রান্না হচ্ছে? তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তাহলে তার একটাই কাজ, আচ্ছা আচ্ছা করে খাইয়ে দেওয়া শাশুড়িকে, কারণ শাশুড়ির তো মাছ খাওয়া এবার ঘুচবে। সেই জন্য আচ্ছা রকম ভাবে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। মেজ বউয়ের খুব বড় কাজ, তাই না? আর বড় বউয়ের কাজটা কি ছিল? বড় বউয়ের কাজ ছিল শ্বশুর মশাইকে সেবা যত্নের মধ্য দিয়ে শুশ্রূষা করে সারিয়ে তোলার চেষ্টা করা। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলাতে, এটা আমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ হয়। তাহলে সেজো ছেলে কোথায় থাকে? বিলেতে থাকে। তার আসার কথা ওঠে না, অত দূর থেকে আসবে কি করে? ছোট, মেজ এবং বড় ঘুমোচ্ছে। কেমন? আসলে তাদের তো কাজ করবার অত চিন্তা নেই, কারণ শ্বশুর মশাই অর্থাৎ তাদের বাবা যা করে রেখেছে মোটামুটি 3 পুরুষ খেয়ে পড়ে চলতে পারবে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। তাহলে এরা, এই যে ছোট, মেজ আর বড়, এরা বেশ অলস গোছের, সেই জন্য চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। আসলে তাদের তো তাগিদ নেই। কি তাগিদ নেই? তাদের কাজ করবার তাগিদ নেই। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? কারো যদি 18খানা দেবত্র বাড়ি থাকে, যে দেবত্র বাড়ি থেকে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, দেবতার নামে লিখে দেওয়া হয়েছে, যে দেবত্র বাড়িতে মানুষ পূজা অর্চনার জন্য আসে, তার জন্য অনেক দক্ষিণা পড়ে। চিন্তা কি? সেরা আবার বাদা থেকে আসে চাল, সমস্যা নেই, বেশ সুন্দরভাবে চলতে পারে ছেলেরা। সেই জন্য একেবারে অলসতায় পূর্ণ হয়ে আছে, তাই 11টার আগে ঘুম থেকে ওঠেই না। এমসিকিউ আসে কিন্তু, কটা দেবত্র বাড়ি, 18খানা, কটার সময় ঘুম থেকে ওঠে, এগুলো মনে রেখো। এবার শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে। এই দেখো এখানে, এই যে বারবার করে এই পেজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টে স্তবক। এই 4টে স্তবকের লক্ষ্য করে দেখো 4 বার পট পরিবর্তন ঘটলো। এই যে পট পরিবর্তনের কথা বলতে চাইছি, এই পট পরিবর্তনের জন্যই কিন্তু মহাশ্বেতা দেবীর গল্প এক নতুন রূপ পেয়েছে, শৈলী পেয়েছে। এই পট পরিবর্তনের কথাই প্রথমে বলেছিলাম। তাহলে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে। কি চেষ্টা করে? যে শ্বশুর নেই, অসুস্থ, সে অবস্থাটা কেমন হবে? তা শ্বশুর যদি না থাকে কি হতে পারে? ক্যান্সার, লিভারে ক্যান্সার। তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না, কারণ শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। বাস্তবে কি? ঠাকুর দেবতারই সমান,
কারণ তার এই শ্বশুর মহাশয়ের সমস্ত কীর্তির কারণেই তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। কারণ বড় বউ অর্থাৎ বড় ছেলের স্ত্রী, এই বড় ছেলে 11টা পর্যন্ত ঘুমন, চাকরি করা হয়ে ওঠেনি। তাহলে বড় বউ এবং তার এই স্বামী থেকে শুরু করে বাদবাকি সম্পর্কের সমস্ত ব্যক্তিরা এই বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে আছে কার জন্য? শ্বশুর মহাশয়ের জন্য। তাই শ্বশুর মহাশয় তার কাছে দেবতার সমান, ঠাকুর দেবতার সমান। আর সেই ঠাকুর দেবতা যদি তাকে ছেড়ে চলে যায় তখন তার কি হবে, এটা তিনি ভাবতে থাকেন বসে বসে। যখন ভাবতে থাকেন তখন কি হয়, তাদের জন্য, এই শ্বশুর মহাশয়ের জন্য তিনি কি করেছেন, তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। তাদের শব্দটা এক্সট্রা হয়ে গেছে এখানে, এটা নয়। তার জন্য অর্থাৎ শ্বশুর মহাশয়ের জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো রোজ। শত ঠাকুর থাকুক, অর্থাৎ রান্নার মানুষ যতই থাকুক না কেন, বড় বউ কিন্তু এই কাজগুলো করতেন। তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, অর্থাৎ শ্বশুর মশাই খেতে আসার 5 মিনিট আগেই তাকে কিন্তু রান্না করতে হতো। অর্থাৎ একেবারেই ঠান্ডা হয়ে যাওয়া খাবার কিংবা মিয়ে যাওয়া খাবার তার চলতো না। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো। সেবা শুশ্রূষার একেবারে সর্বোচ্চ পর্যায়ে বড় বউ কিন্তু শ্বশুর মহাশয়কে সেবা শুশ্রূষা করতেন। কত কাজ করতে হতো সারা জীবন ধরে, এখন সে সব কি আর করতে হবে না? কে জানে। বড় বউ ভাবছে বসে বসে, এখন সেসব কাজ কি আর করতে হবে না? এই যে এত কাজ করতেন শ্বশুর মহাশয়ের জন্য, শ্বশুর মহাশয় তার কাছে দেবতার সমান ছিলেন, এই কিছু কি আর করতে হবে না? তাহলে তিনি করবেটার কি? এরপরে স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ডাক্তারেরা বলে দিয়েছে, বলে হবে এটা, বলে দিয়েছে আজ এই বলে দিয়েছে বলেই এই হোমযজ্ঞ হচ্ছে। আসলে ডাক্তারেরা বলে দিয়েছে বলেই তো এই হোমযজ্ঞ হচ্ছে। কি বলে দিয়েছে? যে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, কারণ লিভারে ক্যান্সার। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছে, এবার শেষ চেষ্টা। যেহেতু ডাক্তার বলে দিয়েছে যে তার আর বাঁচার সম্ভাবনা নেই, এই যে বলে দিয়েছে শব্দের অর্থ বাঁচার সম্ভাবনা নেই, তাই এই হোমযজ্ঞ হচ্ছে। এবার হোমযজ্ঞটা কেমন আমরা সেটা একটু দেখে নিই এখান থেকে। ছোট বউয়ের বাবা একজন তান্ত্রিক এনেছেন। এবার সেই তান্ত্রিকের নিধেন অনুযায়ী, বিধান অনুযায়ী বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল হলো কত রকমের? 5 রকমের গাছের কাঠ এনেছে আধমন করে। আধমন মানে 20 কেজি করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। হলো, তাহলে এই 5 রকম গাছের কাঠ আধমন করে, এক একটা গাছের কাঠ এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। তাহলে ভজন চাকর কি আনতে গেছে? কালো বিড়ালের লোম। এখান থেকে অসংখ্য এমসিকিউ রয়েছে, এগুলো আসে। শ্মশান থেকে বালি, বেশ্যাঘরের হাত আরশি, এমন কত যে ফরমাস। তাহলে এই জায়গাগুলো আমরা লক্ষ্য করলাম কেমন? শ্মশান থেকে বালি কিংবা হাত আরশি, এগুলো অনেক কিছু আনতে হবে কেমন। সুতরাং আমরা এই জায়গা থেকে লক্ষ্য করছি যে অনেক কিছু ব্যবস্থা হয়েছে এখানে, যে ব্যবস্থার মধ্য দিয়ে কি করা হবে, যে ব্যবস্থাগুলির মধ্য দিয়ে এই যে রোগগ্রস্ত শ্বশুর মহাশয়ের রোগকে তাড়ানোর সুবন্দোবস্ত হয়েছে এখানে। কিন্তু তা কতখানি সার্থক হবে তা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়ায়। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। তাহলে ওই লোকটাকে ধরে আনা হয়েছে কিসের জন্য? কাঠ কাটার জন্য। ওনা কি কদিন খায়নি? ওই ছেলে লোকটি, যে লোকটি কাঠ কাটবে, এত রকমের কাঠ, সে নাকি কদিন খায়নি। বাসিনী ধরে এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি। আহিংকে মানে লোভ, অর্থাৎ বাদায় থাকে কিন্তু তা সত্ত্বেও ওর এতখানি ভাত খাওয়ার নেশা। প্রশ্ন জাগে মনে। কারণ কি? বড় বউয়ের বড় বাড়ির প্রত্যেকটা মানুষ জানে যে বাদায় অর্থাৎ জলাভূমিতে, বাদা শব্দের অর্থ জলাভূমি কেমন, এই জলাভূমিতে অসংখ্য চাল, অসংখ্য ধানের চাষ হয়। তা সেই ধানের চাষ হয় বলে তাদের বাড়িতে এত রকমের চাল আসে সারা বছরের। কিন্তু সেখানের মানুষগুলো যে ভাত পায় না সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই বলছে বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি। এ আবার কি কথা? এটা আবার কি ধরনের কথা? এ আবার হয় নাকি? বাদায় চালের অভাব নাকি?
প্রশ্ন চিহ্ন। অর্থাৎ বাদায় কি চালের অভাব আছে? না, বাদায় তো চালের অভাব থাকার কথা নয়। দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে, কারণ বাদা থেকেই বড় বাড়িতে চাল আসছে। তাহলে বাদাতে চালের অভাব থাকার কথা নয়। তাহলে বাদায় যদি চালের অভাব না থাকে, এই মানুষটি কেন না খেয়ে আছে? বড় বাড়ির এই মানুষগুলোর মনে প্রশ্ন জেগেছে, কারণ তাদের বাড়িতে তো বহু রকমের ডোলে ডোলে কত রকম চাল সাজানো আছে। সুতরাং এইটুকু অংশের মধ্যে আমরা দেখতে পেলাম একটা চিত্র। চিত্রটি কেমন যদি আমরা প্রথম থেকে এই অবধি দেখে নিই, তাহলে বড় বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা এই, শ্বশুর মহাশয় অসুস্থ হয়ে পড়েছেন, লিভারে ক্যান্সার, তাই তাকে বাঁচাতে হবে এবং পাশাপাশি শাশুড়ি মায়ের প্রতি একটা দায়িত্ব সে বাড়ির সকল বউয়ের আছে, তাই তাকে রান্না বাড়া করে খাইয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং শ্বশুরকেও শেষ যত্ন করবার চেষ্টা চলছে। হোমযজ্ঞ লেগেছে, তান্ত্রিক এসেছে, 5 রকমের কাঠ কাটতে হবে, তাই নিয়ে আসা হয়েছে বাদা থেকে একজনকে। আমরা এখনো তার নামটি জানতে পাইনি, আগামী সময় জানব, যে ওই কাঠ কাটবে এবং অবশেষে একটুখানি অন্যের সংস্থান তার হবে, এই আশায় সে এসেছে। কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে, তার বাদায় যদি বাড়ি হয় তাহলে কেন সে ভাত পায় না? কারণ বাদা থেকেই তো তাদের বাড়িতে চাল আসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে? গল্পের প্রথমে যে কথা বলেছিলাম, গল্পে আছে একদিকে প্রাচুর্যের সন্ধান, আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে চরম অন্নহীনতা। যে অন্নহীনতা থেকে উঠে এসেছে, অন্নহীনতাপূর্ণ সেই পরিস্থিতি থেকে, পরিবেশ থেকে তাদের প্রতিনিধি হয়ে উঠে এসেছে এই মানুষটি। এই লাইনটি মনে রাখবে, অন্নহীনতাপূর্ণ পরিস্থিতির প্রতিনিধি হিসেবে উঠে এসেছে এই লোকটি, যে লোকটি উৎসব নামে পরিচিত, কিন্তু অপভ্রংশের মাধ্যমে উৎসবে পরিণত হয়েছে। গল্পের পরের অংশের জন্য অপেক্ষা করো। আমরা এই অংশের যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি অনুশীলনের পর করে নেব। প্রথম প্রশ্ন, চেহারাটা বুনো বুনো, কার সম্পর্কে, কেন এই উক্তি? 1 নম্বরের রেসপেক্টে লিখবে অবশ্যই। দূরদর্শী লোক ছিলেন, কে কেন দূরদর্শী লোক ছিলেন বলে বক্তার মনে হয়েছে? এখানে 1 + 4 1 + 4 এই নম্বর অনুসারে লিখবে, বলে দিয়েছি। যদি তাও সমস্যা হয় নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবে। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? 1 নম্বরের মতন করে লেখার চেষ্টা করবে, কে কেন এমন ভাবছে, কিরকম দেখতে, কার সম্পর্কে, কেন বক্তার এই উক্তি, এটাও 1 নম্বরের মতন করে লিখবে। আর 1 নম্বরের প্রশ্নের উত্তর SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে তোমরা জানো 20টি শব্দের মধ্যে লিখতে হয়, চেষ্টা করো 20টির মধ্যে লেখার। 25টি যেন বেড়ে না যায়, 25-এর বাইরে যেন বেরিয়ে না যায় সেদিকে নজর রাখবে, এবং একেবারে 20 থেকে নিচের দিকে নেমেও না যায় সেদিকেও নজর রাখতে হবে। সেজন্য হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞের কারণ কি ছিল, কেমন ভাবেই বা হোমযজ্ঞ হচ্ছে, এই প্রশ্নটুকু সংযোগ করলাম এর সঙ্গে, তাহলে 2 + 3 এই প্যাটার্নে হবে। সেজন্য হোমযজ্ঞ হচ্ছে। আবার বলি, এই হোমযজ্ঞের কারণ কি? হোমযজ্ঞ একদিকে কারণ কি, আর দ্বিতীয় হোমযজ্ঞ কিভাবে হচ্ছে এটাও সংযোগ করবে এর সঙ্গে। 2 + 3 কেমন? তারপর মেজবউ উনান পারে বসেছে, তিনি উনান পারে বসেছেন কেন, আর তিনি উনান পারে বসে কি বা করছেন? 1 নম্বরের রেসপেক্টে 1 + 1 এরকম ভাবে লিখো, কেমন? তারপর এখন সে সব কি আর করতে হবে না? কে এমন ভাবছে, কেনই বা ভাবছে? 1 নম্বরের রেসপেক্টে লিখো। শেষ কোশ্চেন, আজ এই যজ্ঞী হোম হচ্ছে, কেমন, কোন প্রসঙ্গে বক্তার এই কথা, এটাও লেখার চেষ্টা করো। যদিও আমি এখানে প্রশ্নটা দিয়ে দিয়েছি, সেই জন্য হোমযজ্ঞ হচ্ছে, এটা রিপিট হয়ে গেল। যাই হোক, বেশ, সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো। যে অনুশীলন পার্টটা দিলাম অবশ্যই অনুশীলন করতে থাকো এবং আগামী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।